জুলাই অভ্যুত্থানের বার্তা অনুধাবন করতে পারেনি ভারত, অভিমত বিশ্লেষকদের। দুদেশের সম্পর্ক ভালো না হলে ভুগবে পুরো অঞ্চল। তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সে কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ নানা আয়োজন, দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল বলছেন বিশ্লেষকরা। এর পেছনে কারা ছিল, কোনো বিদেশি শক্তি জড়িত কিনা, এটি উদ্ঘাটন করা প্রয়োজন। পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। হামলার উপযুক্ত জবাব তারা যৌক্তিক ব্যাখ্যা তারা প্রদান করবে। আমাদের সার্বভৌমত্বের উপরে যদি কোনো রাষ্ট্র আঘাত হানে, সকল পেশাজীবী মানুষ সবাই কিন্তু প্রস্তুত থাকবে। আর ২ ঘন্টা পরই গাজা উপত্যকায় কার্যকর হওয়ার কথা বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। গেল ৪ দিনে আরও ১২৩ ফিলিস্তিনির প্রাণহানি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনো পড়তে পারেনি ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। মূলত সে কারণেই ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন। সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে মনে করেন তারা। বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দুদেশ নয়, ভুগতে হবে পুরো অঞ্চলকে। ১৫ বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত মন্তব্য করে নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টেছে অনেক কিছু। সেই বদলের সারথি যেমন দেশের মানুষ, তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও। ৫ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা। বরং সীমান্তে শিশুসহ নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও। সবশেষ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ। ফলাফল, ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব। এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সাড়া দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের। ভারতের দিকে এই গণ অভ্যুত্থানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে, এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আড়ষ্টতার মধ্যে পড়েছে। যেমন ধরুন, তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন, ভারতেতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে। বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে। প্রায় ৪ দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার। বলছিলেন, গত ৫ দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত। গেল ১৫ বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা। এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে। There were good relations when there was a Sheikh Hasina government, but let's see if there were any other democratically elected government. চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের। তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারা। The government in recent years in Delhi has not done much to improve
আগস্টের পরও অস্থিরতা কাটাতে ভারতের প্রচেষ্টা দেখেনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে। আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময়। Then it has an opportunity now. যে ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নতুন একটা আত্মমর্যাদার বোধ তাদের মধ্যে এসছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। প্রতিবেশী বদলের সুযোগ নেই, তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। এবং এই ডিফারেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশের অগ্রযাত্রা এবং রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র জিয়াউর রহমান। দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অগ্রগামী দেশকে পিছিয়ে দিতে দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির কর্মী সমর্থকদের প্রতি তাদের আহ্বান, দেশপ্রেমিক হতে হবে জিয়ার মতো। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ডাকনাম কমল, যেন নদী বিধৌত বাংলাদেশের বুকে এক জলজ ফুল। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়িতে। সেনাবাহিনীতে যোগ দেন 1955 সালে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ দৃঢ়চেতা চৌকস ব্যক্তিটি আলোচনায় আসেন 1971-এ। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার কণ্ঠ সেদিন সাহস জুগিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরুত্তম খেতাব পান জেট ফোর্সের এই সেক্টর কমান্ডার। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার মঞ্চে আগমন ঘটে জিয়ার। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 77 সালে হন রাষ্ট্রপতি। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন জনমানুষের জিয়া, রাজনীতিক জিয়া। কেমন ছিল তার পথ চলা? সমকালীন যে সংস্কার আলাপ, জিয়ার হাত ধরে তার অনেক কিছুরই শুরু বলে মনে করেন পর্যবেক্ষক আর বিএনপি নেতারা। তার দেশপ্রেম এবং সততা যতদিন বাংলাদেশ থাকবে জনগণের মনে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও পড়বে। জিয়ার রাজনীতি ছিল একটা নতুন ধরনের রাজনীতি, যেখানে প্রথমবারের মতো জনগণ দেখতে পেল যে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন, জনগণের সাথে হাত মিলাচ্ছেন। জিয়া রহমানের রাজনীতি ছিল গণমুখী রাজনীতি। গ্রামীণ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়ন এবং তাতে করে সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব, এই পরিকল্পনা ছিল। খাল কাটা কর্মসূচি, কাজে 19 দফা কর্মসূচি, এটা ছিল আসলে এই জাতির ভাগ্য পরিবর্তনের কর্মসূচি। নেতৃত্ব তাকে নিয়ে গিয়েছিল দেশের পথে প্রান্তরে, তেমনি আন্তর্জাতিক মঞ্চেও জিয়া হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। 81 সালের 30 মে চট্টগ্রামে তাকে হত্যা করা হয়। নিজের শাসনামলে কেমন ছিল মুক্তিযোদ্ধা জিয়ার জনপ্রিয়তা, সেই সময়ের খবরের কাগজ যেন সাক্ষ্য দেয় এখনো। কিন্তু তুমুল জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে কেন হত্যার শিকার হতে হলো? এর প্রভাবই বা কি? এটা তো একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। উনি একটা জাতীয়তাবাদী নেতা ছিলেন। আপনার পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে। আমার মনে হয় জিয়াউর রহমানের ক্ষেত্রে তাই হয়েছে। জেনারেল মঞ্জুর এবং তার কিছু অনুসারী, তার অন্ধভক্ত যারা ছিল, তার পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তাকে চট্টগ্রামের ডিভিশনে জিওসি থেকে স্টাফ কলেজে পোস্টিং দেওয়াতে এতে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল। এবং এটা তো জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতিকে হত্যা করার কারণ হতে পারে না। এর পেছনে কারা ছিল, কোনো বিদেশি শক্তি জড়িত কিনা, এটি উদ্ঘাটন করা প্রয়োজন। জিয়ার জন্মদিনে তার রাজনীতি আর দর্শন চর্চার পরামর্শ বিশ্লেষকদের। এতে সুফল পাবে রাজনীতি, নেতারা হবেন দেশপ্রেমিক আর জনমুখী। জিয়াউর রহমানের মতো একজন সৎ রাষ্ট্রনায়ক আমাদের খুবই প্রয়োজন, যার দেশপ্রেম প্রশ্নের বাইরে প্রশ্নের উপরে থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হচ্ছে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম। এর মধ্যে আনা হয়েছে আসামিদের। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যেতে চাই তার কাছে। মনির, বিচার কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে? কি তথ্য রয়েছে আপনার কাছে?
একটু পরে শুরু হবে বিচার কাজ, এবং বিচার কাজ বলতে আজকে যেটা হয়েছে যে বিডিআর বিদ্রোহে যে 2-3টে মামলা আছে সেটার মধ্যে হত্যা মামলার তো কার্যক্রম শেষ, তো সেটা এখন উচ্চ আদালতেও কিছুটা আছে। তো আজকে যেটা আছে, যেটা দিন ধার্য করা, সেটা হচ্ছে বিস্ফোরক মামলা। বিস্ফোরক মামলা আজকে সাক্ষ্য গ্রহণের দিন। ওই সময়কাল তৎকালীন একজন বিজিবি কর্মকর্তা এবং তৎকালীন সেনা কর্মকর্তা মেজর ইউসুফ, যার নাম, তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি আজকে বিস্ফোরক মামলায় সাক্ষ্য দিবেন, এমনটি দিন ধার্য আছে। আরেকটি বিষয় আসলে অনেক জল্পনা কল্পনা বা অনেক আলোচনা এবং মানে দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা একটা ব্যাপার, কারণ এর আগে বেশ কয়েকবার 5 থেকে 6 বার দিন ধার্য করে এটা বসানো যায়নি, কারণ বকশীবাজারের বকশীবাজার অস্থায়ী আদালত সেটা পুড়ে গেছে। সেদিন গত সপ্তাহে সেই দিন ধার্য ছিল, পরবর্তীতে সিদ্ধান্ত হয় কেরানীগঞ্জের অস্থায়ী আদালতেই করা হবে সেটার। এবং আজ ইতিমধ্যে শখানেক আসামি আনা হয়েছে আদালতে, তাদেরকে আদালতের গারদে তাদেরকে নেওয়া হয়েছে, কাশিমপুর কারাগার থেকে নেওয়া হয়েছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যেগুলো আছে, যারা আছে আসামি, তাদেরকে এখানে আনা হয়েছে। আসামি পক্ষ রাষ্ট্রপক্ষ মিলে আইনজীবীরাও একটা কথা বলছেন, এটা আসলে স্পষ্ট, এটা একটা মানবতার ব্যাপারও। আসামিদের পরিবারও বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন, সেটা হচ্ছে হত্যা মামলায় এখন পর্যন্ত কারো 10 বছর, কারো 5 বছর, কারো 7 বছর এরকম সাজা হয়েছে। তো এই যাদের সাজা হয়েছে দেখা গেছে বা কারাদণ্ড হয়েছে, দেখা গেছে যে ইতোমধ্যে তারা সে সাজা খেটে ফেলেছেন, কিন্তু তারপরেও বিস্ফোরক মামলার এখনো বিচার কাজ যেহেতু শেষ হয়নি, সাজা ভোগ করে ফেলার পরেও, দণ্ড শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত কারাগারে আছেন। পরিবারবর্গ এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন যে বিনা অপরাধে যারা এখন কারাগারে আছে তাদেরকে জামিন দেওয়া হোক, মুক্ত করা হোক কারাগার থেকে। তো এই বিষয়ে বেশ কয়েকটি জামিন আবেদন কিন্তু আদালতে পড়ে আছে, কিন্তু দিন ধার্য করার পরেও জামিন শুনানি এখন পর্যন্ত হয়নি। তো আসামি পক্ষের আইনজীবীরা আজকে তারা প্রত্যাশা করছেন যে আজকে এই বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের পাশাপাশি যে কয়েকটি জামিন শুনানি বা জামিন আবেদন আছে সে ব্যাপারেও আদালত নজরে আনবে বা নজরে আনবে। ধন্যবাদ আপনাকে মনির, বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন আমাদেরকে। কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছে ইসি, বললেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ল্যাপটপ ও স্ক্যানার সহ বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের অন্যান্য সরঞ্জাম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে UNDP। এ সময় CEC বলেন, রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। বর্তমান ইসির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারাবদ্ধ। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কিভাবে নির্বাচনে সহযোগিতা করা যায় সে বিষয়টি পর্যালোচনা করছে সংস্থাটি। সেজন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. So there is a huge expectation from this commission, from the country's population, and the entire nation is looking forward to this EC. চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুনভাবে আর অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জোরদার আছে নিরাপত্তা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজেপি সদস্যরা বাড়ানো হয়েছে টহল তল্লাশি। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা, আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছোড়ে BSF, তাতে আহত হন 5 বাংলাদেশি কৃষক। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে BSF সহ ভারতীয়রা। পরে পতাকা বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সীমান্তের দুপাশেই মোতায়েন করা হয় বিজিবি BSF এর অতিরিক্ত সদস্য। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা করলেন বিক্ষোভ মিছিল। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে BSF এর কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সব সময় প্রস্তুত আছে ও থাকবে। বলেন, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে দিল্লি ঢাকা সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না, এমনটাও জানান তারা।
সারা দেশে আবারও বাড়ছে শীতের দাপট। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার সাথে বেড়েছে কনকনে ঠান্ডা, এতে নেমেছে তাপমাত্রার পারদ। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। সকালে কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিনে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীত। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড় সহ কয়েক জেলা। জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দিন যতই যাচ্ছে দর্শনার্থীদের চাপ বাড়ছে। বরাবরের মতো এবারও মেলায় এসেছে নানা প্রসাধনী ও অলংকার সামগ্রী। এই স্টলগুলোয় দেখা যাচ্ছে নারীদের উপচে পড়া ভিড়। বাণিজ্য মেলায় নারী দর্শনার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে নানা রকম প্রসাধনী ও অলংকার সামগ্রী। পছন্দের প্রসাধনী ও বাহারি অলংকারে নিজেকে সাজাতে প্রতিটি স্টলে নারী ও দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি লক্ষ্য করা যায়। চুড়ি নিছি, মালা নিছি, দুল নিছি, মানে অনেক 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 কিছু নিছি। ইয়ারিং গুলো বেশ ভালো লেগেছে, আর লকেট দেখছি, লকেটও একটা নিব। লিপস্টিক নিলাম, তারপরে ব্লাশার নিলাম, হাইলাইটার নিলাম, চুড়ি কিনবো, ব্রেসলেট লিখবো, রিং কিনবো। ক্রেতা আকর্ষণে স্টলগুলো সাজানো হয়েছে বাহারি ডিজাইনের বিভিন্ন অলংকারে। পিছিয়ে নেই প্রসাধনী বিক্রেতারাও। দেশি বিদেশি নানা ধরনের প্রসাধনীর স্টল রয়েছে মেলায়। আমাদের চুড়ির আইটেমগুলো বেশি বিক্রি হচ্ছে, আর যেহেতু ডায়মন্ড কাটের মধ্যে সবার অনেক বেশি আকর্ষণ, এটা খুব বেশি লাস্টিং করে। পুরুষ, তারপরে গলার সেট, হাতের চুড়ি, এগুলো বেশি চলে। 24 ঘন্টা আপনার ওয়াটারপ্রুফ থাকে, ওটা নিচ্ছে। এই যে আমাদের নতুন যে ফাউন্ডেশনটা এঞ্জেল A to Z, এটাও নিচ্ছে ওনারা। সবগুলো কাস্টমার টাচ করছে আর কি। তো ব্রেসলেট, আংটি, ইয়াররিংস সবই যাচ্ছে। ফাউন্ডেশনের উপর 20% ডিসকাউন্ট আছে, লিপস্টিক, কনসিলার, মেকআপ আইটেম সবগুলোর উপরে মোটামুটি ডিসকাউন্ট আছে। মেলায় দেশীয় প্রসাধনী ও অলংকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইরান, চীন, ভারত, কোরিয়া, থাইল্যান্ডের কসমেটিক সামগ্রী পাওয়া যাচ্ছে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। হামাস ইসরায়েল চুক্তির বাস্তবায়ন হচ্ছে আজ। গাজায় স্থানীয় সময় সকাল 8:30টায় কার্যকর হবে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন উপত্যকাবাসী। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব লাখ লাখ বাসিন্দা। যদিও দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় 4টার পর 3 নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 95 ফিলিস্তিনি বন্দী। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পরও সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল। যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস ইসরায়েল চুক্তির পর 4 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 123 জনে। শেষ মুহূর্তে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সৈন্যরা। সবচেয়ে ভুক্তভোগী খান ইউনিস, রাফা ও গাজা সিটিতে। আল মাওয়াসি আশ্রয়কেন্দ্র বোমাবর্ষণ করেছে সেনারা। নিহত হয়েছে একই পরিবারের 5 জন। গাজায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে প্রায় 47,000 মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার 22 লাখ বাসিন্দার প্রায় সবাই। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হাসপাতালে একের পর এক হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা।